এবার আমরা আরেকটা নতুন টপিক দেখব। এইটা আমাদের ইন্টারের ছিল না, কিন্তু এটা আমার কাছে মনে হয় অ্যাডমিশন পরীক্ষার জন্য যদি আমরা শিখে রাখি তাহলে ব্যাপারটা আসলে আমাদের অনেক জায়গায় হেল্পফুল হতে পারে। আচ্ছা, বাট এমন না যে অঙ্কগুলো এটা দিয়ে আসবেই, বাট যদি আমরা শিখে রাখি তাহলে আসলে একটু ইজিলি কাজ করা যায়। সেটা হচ্ছে অয়েলার্স ফর্মুলা এবং ডি ময়ভার্স ফর্মুলা। আচ্ছা, সো আমরা অয়েলার্স ফর্মুলাটা কি সেটা একটু দেখি। সেটা হচ্ছে যে এরকম একটা ফর্মুলা আছে, ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। এটাকে আমরা ইউলার্স ইকুয়েশন বা অয়েলার্স ইকুয়েশন বলে। এবং এইটা কিভাবে আসছে আসলে সেটা প্রমাণ করার জন্য আমরা আসলে যেটা দেখতে পারি যে ই টু দি পাওয়ার এক্সের ধারাটা আসলে কত। ই টু দি পাওয়ার এক্সের ধারা হচ্ছে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এরকম করে করে অসীম পর্যন্ত বিস্তৃত। এবং তাহলে ই টু দি পাওয়ার যদি অন্য কিছু হয়, সে আমরা ধরলাম যে এখানে যদি এক্স না থেকে এখানে যদি থিটা হয়, তাহলে এই মানটা এখানে এভাবে লিখতে পারি, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা স্কোয়ার, এটা হচ্ছে থিটা কিউব, এটা হচ্ছে থিটা টু দি পাওয়ার 4, রাইট? যে কোনো কিছু হতে পারে। সো এখন যদি আই থিটা হয় তাহলে এখানে হবে 1 প্লাস আই থিটা বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস আই স্কোয়ার মানে হচ্ছে -1, সো মাইনাস থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে আই কিউব মানে মাইনাস আই, তাহলে মাইনাস আই থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে আই টু দি পাওয়ার 4 দ্যাট ইজ প্লাস আই, সো থিটা টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এরকম করে চলতে থাকবে। এখন আমরা যদি এখানে দেখতে পাচ্ছি কিছুটাতে আই আছে কিছুটাতে নাই, তাই না? তো আমরা আইগুলোকে একসাথে লিখি আর আই ছাড়াগুলোকে একসাথে লিখি। সো আই ছাড়াগুলো হচ্ছে এরকম 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এরকম করে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। আর আই সহ যদি বাকিগুলোর থেকে আই কমন নিয়ে নিই তাহলে থাকে হচ্ছে থিটা বাই 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম করে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। সো বেসিক্যালি এইটা হচ্ছে আমরা যদি ম্যাকলরিনের উপপাদ্য পড়ে আসি সেখান থেকে আমরা জানি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কস থিটার একটা সিরিজ, আর সিমিলারলি এইটা হচ্ছে আমাদের ম্যাকলরিন উপপাদ্য থেকে প্রমাণ করা যায় এটা হচ্ছে সাইন থিটার একটা সিরিজ। সো এটাই হচ্ছে আসলে আমাদের ইউলার্স ইকুয়েশন। ওকে, আচ্ছা, এখন ডি ময়ভার্স ইকুয়েশনটা আবার কি সেটা আমরা একটু দেখি। তো ডি ময়ভার্স ইকুয়েশনটা খুব ইজি। আমরা যদি চিন্তা করি যে ই টু দি পাওয়ার আই এন থিটা, এটা আমরা লিখলাম, হ্যাঁ? বা এখন এটাকে লেখা যায় এভাবে না যে ই টু দি পাওয়ার আই থিটা টু দি পাওয়ার এন। সো ই টু দি পাওয়ার আই থিটা মানে হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা লেখা যায়। ওকে, আবার ই টু দি পাওয়ার আই এন থিটাকে যদি আমি অয়েলার্স ইকুয়েশনে ফেলি, যে এইখানে দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার আই একটা কোণ, সেটা আসতেছে কি কজ ওই কোণ প্লাস আই সাইন ওই কোণ। এখন যে এই কোণটা যদি আমি ধরি যে এটা হচ্ছে এন থিটা, তাহলে আমার এখানে আসবে এরকম কজ এন থিটা প্লাস আই সাইন এন থিটা। আচ্ছা, তো তাহলে ডি ময়ভার্স থিওরামটা হচ্ছে এরকম, খেয়াল করে দেখি যে কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার একটা পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে কজ এন থিটা প্লাস আই সাইন এন থিটা। এটাই হচ্ছে আমাদের ডি ময়ভার্স থিওরাম। আর এটা হচ্ছে আমাদের ইউলার্স ইকুয়েশন। সো এই দুইটা ইকুয়েশন আসলে জেনে রাখা ভালো, ভবিষ্যতে আমাদের অনেক কাজে লাগবে। বাট এটা আসলে আমরা কোথায় কাজে লাগাতে পারি সেটা আমরা একটু এখন আস্তে আস্তে ব্যাপারটার দিকে যাব। ওকে, তাহলে আমরা যে দুইটা জিনিস পেলাম সেটা হচ্ছে ডি ময়ভার্স থিওরাম আর হচ্ছে ইউলার্স ইকুয়েশন। ওকে, আচ্ছা, সো আমরা এখানে লিখে রাখি যে ডি ময়ভার্স থিওরামটা হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন ইকুয়ালস টু হচ্ছে কজ এন থিটা প্লাস আই সাইন এন থিটা। এটা হচ্ছে আমাদের ডি ময়ভার্স থিওরাম। ওকে, এবার আমরা আরেকটা জায়গায় একটু যাই, সেটা হচ্ছে ইউলার্স ইকুয়েশন থেকে আমরা একটু আসি যে ই টু দি পাওয়ার আই থিটা যদি কস থিটা প্লাস আই সাইন থিটা হয় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা আসলে কত, সেটা আমরা লিখতে পারি যে কস থিটা
মানে আমি এভাবে চিন্তা করতে পারি এটাকে, যে এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই মাইনাস থিটা, তার মানে হচ্ছে কজ মাইনাস থিটা প্লাস আই সাইন মাইনাস থিটা। এখন কজ মাইনাস থিটা আর আই সাইন মাইনাস থিটা, কজ মাইনাস থিটা মানে কজ থিটা, আর সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। সো এটা আমরা তাহলে এভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হচ্ছে এইটা। তা আমরা যদি এই দুইটা ইকুয়েশন নেই, উপরেরটা নিচেরটা, আমরা ধরলাম যে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা যদি এই দুটা যোগ করি তখন কি পাই? যোগ করলে আমরা পাচ্ছি বাম পাশে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইকুয়ালস টু হচ্ছে 2 কস থিটা, এটা পাচ্ছি। আবার আমরা যদি বিয়োগ করি 1 থেকে 2, তখন পাচ্ছি ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইকুয়ালস টু হচ্ছে 2 সাইন থিটা। সো এখান থেকে আমরা চাইলে কস থিটা বের করতে পারি। তাহলে কস থিটা হচ্ছে হাফ ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, আর এখান থেকে আমরা সাইন থিটা বের করতে পারি। সাইন থিটা হচ্ছে হাফ ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে এগুলো নিয়ে আমরা কী করবো, আসলে কোথায় যাব? তো আমরা একটু কিছু সূত্র দেখতেছি, আর কিছুই না। যে তাহলে আমরা কস থিটার একটা নতুন ফরম্যাট পেলাম ইউলার্স ইকুয়েশন দিয়ে, যে কস থিটা ইকুয়ালস টু, আমরা ত্রিকোণমিতিতে অনেক সূত্রই শিখছি। এবার ইউলার্স ইকুয়েশন সূত্র হচ্ছে হাফ ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, এবং সাইন থিটারটা হচ্ছে হাফ ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। সেই সব কটা আসলে আমাদের কাজে লাগবে। তো আমরা তাহলে এখন একটা অঙ্কে যাই, সেই অঙ্কটা করতে গেলে আসলে বুঝবো এই অঙ্ক ও সূত্রগুলো কীভাবে কাজে লাগতেছে। তো আমরা একটা কাজ করি, যেহেতু সূত্রটা একদম নতুন, আমরা একটু সাইডে লিখে রাখি সূত্রগুলো কী কী। যে একটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। দেন আমরা দেখলাম কস থিটা হচ্ছে 1/2 ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। আবার সাইন থিটা আমরা দেখলাম হচ্ছে 1/2 ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার আই সাইন মাইনাস আই থিটা। আর এরপর আমরা দেখলাম ডি ময়ভার্স থিওরাম, সেটা হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার যে কোনো একটা পাওয়ার, সেটা হবে এরকম কজ এন থিটা প্লাস আই সাইন এন থিটা। ওকে, এখন ধরা যাক যে আমাদেরকে এরকম একটা জিনিস দেওয়া আছে, কস টু দি পাওয়ার 4x dx। আমরা এটা ইন্টিগ্রেশন নর্মালি করে আসছি বোর্ড পরীক্ষায়, আমরা করতে পারি যে এটাকে হাফ দিয়ে এনে এনে করা যায়। কিন্তু আমাদের বইয়ে কস কিউবের আছে, কস স্কোয়ারের আছে, কস টু দি পাওয়ার 4 আছে বা সাইনের আছে, কিন্তু কস টু দি পাওয়ার 5, 6, 7, 8 পাওয়ার যদি আরও বাড়াই দিই তখন কিন্তু আর এগুলা আমরা জানি না কীভাবে করতে হয়। তো সেইগুলোই হচ্ছে আমরা এখন দেখব যে আমাদের পাওয়ার যদি বেশি হয় তখন এই প্রবলেমগুলো আসলে কীভাবে সলভ করে। ওকে, সো আমরা তাহলে কস 4 দিয়ে শুরু করি, যেহেতু এটা আমাদের নোন, এবং আমরা এটা এখন গতানুগতিক যে নিয়মে আমরা করে আসছি সেটাতে না যে আমরা ইউলার্স ইকুয়েশন দিয়ে করার চেষ্টা করব। ওকে, সো ইউলার্স ইকুয়েশন দিয়ে যদি আমরা করতে চাই, আমরা এটাকে লিখতে পারি কস টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কজ এক্স হোল টু দি পাওয়ার 4। সো কজ এক্সের ভ্যালু আমরা আসলে এখানে লিখতে পারি যে 1/2 ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স, এটা টু দি পাওয়ার হচ্ছে 4 dx। আচ্ছা, সো তাহলে 1/2 টু দি পাওয়ার 4 বাইরে নিয়ে যাই, এবং আমরা একটা কাজ করি, আমরা আগে এই জিনিসটাকে বিশ্লেষণ করি, দেখি আসলে এটাকে কী লেখা যায়। সো আমরা এইভাবে লিখি 1/2 টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স। আমরা পরে ইন্টিগ্রেশনে আসি, আমরা আগে দেখি এটাকে ভাঙাইলে আসলে কী হয়। টু দি পাওয়ার হচ্ছে 4। ওকে, আচ্ছা, এখন আমরা দ্বিপদীপপাদ্য পড়ে আসছি, বাইনোমিয়াল থিওরাম, সেখানে আমরা একটা সূত্র পড়ে আসছি না, যে a প্লাস বি টু দি পাওয়ার এন, এটা কি হয় যে a টু দি পাওয়ার এন প্লাস NC1 এ টু দি পাওয়ার n মাইনাস 1, এক কমে যায় বি এক আসে, তারপরে NC2 এ টু দি পাওয়ার n মাইনাস 2 বি স্কোয়ার, এরকম করতে 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 লাস্টে আসে NCn বি টু দি পাওয়ার n। তো সেম কাজ যদি এখানে আমরা অ্যাপ্লাই করি, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে আমরা এখানে লিখতে পারি, খেয়াল করি 1/2 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে ই টু দি পাওয়ার a টু দি পাওয়ার n, তার মানে 4 আসবে, সেটা I 4x এভাবে লেখা যায়,
প্লাস এন সি ওয়ান এক কমে যাবে, সো ই টু দি পাওয়ার আই থ্রি এক্স ইন্টু এটা আসবে মাইনাস আই এক্স, এই যে এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে এর পাওয়ার এক কমে যাবে আর ও একটা আসবে, বি আসবে। তারপর হচ্ছে ফোর সি টু ই টু দি পাওয়ার আই টু এক্স ইন্টু মাইনাস এটা আই টু এক্স, এটা দুইটা আসবে কারণ বি স্কোয়ার, প্লাস ফোর সি থ্রি এটা আরও এক কমে যাবে এবং এটা আরও এক বাড়বে, লাস্টে ফোর সি ফোর এটা পুরোপুরি চলে যাবে আর ওইখানে চলে আসবে মাইনাস আই ফোর এক্স। এটার সাথে আমাদের বাইরে এই 1/2^4 আছে। ওকে, এখন যে ব্যাপারটা সেটা যদি আমরা একটু তাকাই, যে এইখানে ই টু দি পাওয়ার আই ফোর থিটা আছে আর এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস আই ফোর থিটা। ভালো করে খেয়াল করি, ফোর সি ফোর মানে কত? ফোর সি ফোর মানে হচ্ছে 1। ওকে, সো আমি যদি একটু সাজাই নিই, ই টু দি পাওয়ার আই ফোর এক্স আর এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস আই ফোর এক্স, সো ই টু দি পাওয়ার আই থিটা ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, এটা কিন্তু এখানে আছে। সেটা আসলে কী মিন করে? এই যে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হচ্ছে 2 ওই পাশে দিলে 2 cos থিটা, তার মানে এই পার্টটা আমাকে দিবে হচ্ছে 2 cos থিটা, থিটার জায়গায় এখানে 4x। সিমিলারলি খেয়াল করি, 4c1 যে কথা, 4c3 একই কথা। আমরা যদি কম্বিনেশনের ক্লাস করে থাকি, 4c1 আর 4c4-1 দ্যাট ইজ 4c3 একই কথা। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি 4c1 ই টু দি পাওয়ার, এখানে দেখতে পাচ্ছি 3 আর 1 বিয়োগ করলে হচ্ছে আই টু এক্স, আবার এইখানে আমরা চাইলে এটা লিখতে পারি 4c1 ই টু দি পাওয়ার মাইনাস আই টু এক্স। সো এটা হচ্ছে 4c3-কে আমরা 4c1 লিখে দিলাম। তাহলে এখন 4c যদি আমি 1 কমন নেই এই দুটা থেকে, তখন আমরা লিখতে পারি 4c1 ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, দ্যাট ইজ 2 cos থিটা, থিটার জায়গায় 2x। অ্যান্ড লাস্টে আমরা যে এই জায়গাটায় আমরা যদি তাকাই, এই জায়গায় 2x আর মাইনাস 2x তো বাদ হয়ে যায়, তাহলে জাস্ট থাকে হচ্ছে 4c2। সো আমি যদি এখন বাইরে এই ইয়াটা নিয়ে আসি, খেয়াল করে দেখি যে আচ্ছা এখানেও যদি আমরা রেখে দিতে পারি কোনো সমস্যা নেই। তাহলে আমাদের আসলে লাস্ট ছিল কি? ছিল হচ্ছে cos টু দি পাওয়ার 4x, সেটাকে আমরা লিখতেছি 1/2 টু দি পাওয়ার 4, 2 cos 4x, 4c1, 2 cos 2x, 4c2, নেই আর কিছু নেই। তো এটা আমরা তাহলে যদি পাই তাহলে কিন্তু ইন্টিগ্রেশন করাটা ইজি। যে আমরা যদি জানি যে cos টু দি পাওয়ার 4x মানে হচ্ছে এইটা, তাহলে ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x কিন্তু খুব সহজ। এটা cos 4x-কে করলে হবে sin 4x/4, cos 2x-কে করলে হবে sin 2x/2, এখানে তো 1, ওকে করলে x হবে। তো আমরা তাহলে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার এখানে লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে আমাদের পাওয়ার ছিল 4, আমাদের প্রথম টার্মটাতে কি আসছে? 4x আসছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এইরকম, খেয়াল করি যে আমাদের কাছে দেওয়া ছিল cos টু দি পাওয়ার 4x, আমাদের এইখানে আসছে 1/2 টু দি পাওয়ার, এইখানে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা, ব্র্যাকেটে 2 cos, এই পাওয়ারটাকে টান দিয়ে নিচে নেমে নিয়ে আসেন, তাহলে cos 4x এভাবে চিন্তা করা যায়। তারপরে কিন্তু cos 2x হয়েছে, কত কমে গেছে বলেন তো? 2 কমে গেছে। তাহলে তারপরে হবে এই যে পাওয়ারটা আছে 4c1 ইন্টু আবার 2 cos, এখানে যা ছিল তার থেকে 2 কম, আমি পরেরটা হবে আবার 4c2, এখানে যা ছিল তার থেকে 2 কম। এখন cos 2x থেকে 2 কমে গেলে কি হয়ে যায়? cos 0 হয়ে যায়, এবং cos 0 মান কত? 1। সো এখানে আর কিছু নেই, তাহলে এটাই হচ্ছে আমাদের কাজ শেষ। সো সিমিলারলি যদি আপনার কাছে ধরেন সে cos টু দি পাওয়ার 6x, এটা হচ্ছে আপনাকে করতে বললো যে এটাকে বিশ্লেষণ করো, তখন আমরা এইভাবে লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 6, 2 cos 6x, ওকে টান দিয়ে নিচে নামাইলাম, তারপরে n হচ্ছে 6c1, 2 cos কত কমাবো? 2 কমাবো 4x, পরেরটা হবে 6c2, 2 cos আবার কত কমাবো? 2 কমাবো 2x, পরেরটা হবে 6c3, এরকম করে কমাইতে থাকবো। কতক্ষণ কমাতে থাকবো? দেখেন
এরপরে কমাইলে হচ্ছে কস 0 হয়ে যায়, সো এটা 1 আর কমানো যাচ্ছে না, মানে এরপর তো নেগেটিভে আমি আর যাবো না। তাহলে এখানে আমাদের কাজ শেষ। তাহলে ভাইয়া এটা শিখে আমার লাভটা কোথায় হয়েছে? সো লাভটা হচ্ছে, ধরেন আপনাকে যদি আরেকটা দেখাই তার আগে, যে বিজোড় পাওয়ার যদি থাকে cos টু দি পাওয়ার 5x, বিজোড় পাওয়ার ক্ষেত্রে সেম 1/2 টু দি পাওয়ার হবে 5, এখানে হবে 2 cos 5x প্লাস 5c1 2 cos 2 করে কমাবো 3x প্লাস 5c2 2 cos আবার 2 কমাইলে x প্লাস 5c3 আর হবে না, কেন? যে এরপরে 2 কমাইলে নেগেটিভে যায়, সো আমি নেগেটিভে কখনো যাব না। এখানে আমাদের কাজ শেষ। কথা হচ্ছে ভাইয়া এটা করে আমার লাভটা কি? লাভটা হচ্ছে যেটা বলছিলাম, যে আমাদের যদি এখন চিন্তা করেন যে এইগুলার ইন্টিগ্রেশন দিল, যে আমাদের জাস্ট এখানে আমি এভাবে চিন্তা করে দিচ্ছি যে আমাদের দেওয়া হলো ইন্টিগ্রেশন অফ এইটা বা ইন্টিগ্রেশন অফ এইটা বা ইন্টিগ্রেশন অফ এইটা, তখন আমরা এইটা তো আসলে করতে পারতাম, কিন্তু এখন যদি আমরা এক লাইনে লিখে ফেলতে পারি, সুবিধাটা কোথায় হয় আসলে? তো সুবিধাটা হয় হচ্ছে এরকম, ধরা যাক আমাকে এটাই দেওয়া আছে, আমি তাহলে ডাইরেক্ট এখানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, এবং পরের লাইনে আমার কিন্তু কাজ শেষ, যে কি অ্যান্সার হচ্ছে 1/2 টু দি পাওয়ার 4, এইটা 2 কসকে করলে হয় সাইন 4x/4 প্লাস 4c1, এটাকে 2 থাকবে, এটাকে আবার করলে সাইন 2x/2 প্লাস 4c2, 1কে করলে x। এই হচ্ছে আমার ইন্টিগ্রেশনের অ্যান্সার। আমার কিন্তু এক লাইনে শেষ হয়ে যায়, এবং আপনারা জানেন যে এটাকে করতে গেলে নর্মালি অনেক বড় হয়, এবং এটা আমরা যে নিয়মে শিখে আসছি সেটা cos টু দি পাওয়ার 4 এর জন্যই প্রযোজ্য, এরপরে আর আমাদের বইয়ে নাই। কিন্তু cos টু দি পাওয়ার 5, cos টু দি পাওয়ার 6, cos টু দি পাওয়ার 8 যদি দেওয়া থাকে তখন কি করব? তখন কাজ হচ্ছে এই যে এই নিয়মে করে দেওয়া। সো তাহলে আমাদের কাছে যদি এখন এরকম থাকে যে cos টু দি পাওয়ার সে 7x dx, এটাকে আমার ইন্টিগ্রেশন করতে বলছে, সো আমরা তখন ডাইরেক্ট করে ফেলতে পারি। কীভাবে? ফার্স্ট আমরা এটাকে ভাঙাবো, সো 1/2 টু দি পাওয়ার 7 যা পাওয়ার ছিল সেটা, দেন 2 cos, এটাকে টান দিয়ে নিচে নামবো 7x প্লাস 7c1, আবার হচ্ছে যে 2 cos 2 কমাই দিব, সো 5x প্লাস 7c2 2 cos আবার 2 কমাবো 3x প্লাস 7c3 আবার 2 কমাবো, সো 2 cos x আর যাব না, কারণ cos x থেকে আর আবার 2 কমাইলে নেগেটিভে চলে যায়, সো এত dx। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/2 টু দি পাওয়ার 7, এটা হচ্ছে 2 sin 7x/7 প্লাস 7c1 2 sin 5x/5 প্লাস 7c2 2 sin 3x/3 প্লাস 7c3 2 sin x, এখানে তার কিছু ভাগ করার কিছু নাই, 2 sin x প্লাস c, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো খুবই তাড়াতাড়ি কিন্তু আমরা আসলে করতে পারবো। সো এই যে সূত্রটা আসলে আসছে কোথা থেকে, এটা আমরা চাইলে মুখস্থ করতে পারতাম যে হ্যাঁ এটা এমনি হয়, বাট আমার কাছে মনে হয় যে কোনো কিছু আসলে বেসিকটা জানা খুব জরুরি, যে কীভাবে আসলো। তো এইটা আসছে আমরা দেখলাম যে অয়েলার্স ইকুয়েশন থেকে আসলে এই জিনিসটা আসছে, এই জন্য আসলে অয়েলার্স ইকুয়েশন শেখা তো আমাদের কাজে লাগতেও পারে, আমরা ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে, অয়েলার্স ইকুয়েশন অনেক অ্যাপ্লিকেশন আছে। তো তারপরে যদি আমরা এটা শিখে ফেলতে পারি তাহলে আসলে আমাদের খুব উপকার হবে। কোয়েশ্চেন আসতে পারে এখন, ভাইয়া আপনি তো কস দিয়ে দেখাইলেন, সাইন থাকলে কি হবে? ওকে ফাইন, সো আমরা যে সাইন এখানে থাকতো, ধরা যাক এখানে সাইন আছে, কজ নেই, তাহলে কিন্তু এইটা প্রযোজ্য না। আমাদের সূত্রটা শুধু কজের জন্য, নট সাইনের জন্য, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ভাই সাইন আসলে কী করবো? বসে থাকবো? না, বসে থাকবো না। আমরা বাচ্চাকালে পড়ে আসছি যে সাইন হচ্ছে যে আপনার x - π/2 ইকুয়ালস টু হচ্ছে cos x, এটা আমরা পড়ে আসছি না বাচ্চাকালে? এটা আমরা পড়ে আসছি। সো আমরা এখন যে কাজটা করবো যে মাইনাস cos x অ্যাকচুয়ালি ওইটা। সো আমরা এখানে সাইনকে আগে cos x কনভার্ট করে নিব। কীভাবে কনভার্ট করে নিব? আমরা এখানে জোর করে লিখব cos π/2 - x। সো cos π/2 - থিটা হচ্ছে সাইন থিটা, চিন্তা করেন cos π/2 - থিটা, এটা হচ্ছে সাইন থিটা। আচ্ছা, এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে π/2 - x কে আমি ধরবো z। সো আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে হচ্ছে dx ইকুয়ালস টু হচ্ছে -dz। এই আর কোনো পার্থক্য নাই। এটা যদি করেন, কারণ এটাকে করলে 0, এটাকে করলে -1, সো তখন আমার এই লাইনটা কি হয়ে যায়? দেখেন এই লাইনটা হয়ে যায় -dz cos টু দি পাওয়ার 7z। তাহলে আগে আমরা করছি কি, cos টু দি পাওয়ার 7 x এরটা করছি x এর সাপেক্ষে, এখন cos টু দি পাওয়ার z এরটা করবো z এর সাপেক্ষে। এই তো, আর তো কোনো পার্থক্য নেই, খালি বাইরে একটা মাইনাস থাকবে। সো এখন আপনি
নর্মালি করে নেবেন। সো এটাকে ওই যে জেড 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 জে করে দিব। লাস্টে গিয়ে যখন ইন্টিগ্রেশন করার পরে লাস্টে গিয়ে বাসায় আসার আগে জেডের মানটা বসায় আসবো। জেডের মান কত? জেডের মান হচ্ছে π/2 - x, এটাই জাস্ট বসায় দিয়ে চলে আসবো। তারপর π/2 - x বসাইলে ওই সাইন কসগুলো সাইনে কনভার্ট হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি তো অ্যান্সার সাইন দিয়ে আসবে, সো সবই কসে কনভার্ট হয়ে যাবে। তার মানে আমাদের এখানে আসলে কাজ কিন্তু কিছুই না, জাস্ট এই জায়গাটায় আমরা হচ্ছে সাইন যদি থাকে π/2 - x ধরে নিব, উইচ ইজ অ্যাকচুয়ালি সাইন থিটা, অ্যান্ড দেন π/2 - x কে জেড ধরে দিলেই আমার আসলে আগের চেহারায় চলে যাবে। খালি আগে ছিল এক্স দিয়ে, এখন হচ্ছে জেড দিয়ে। সো জেড দিয়ে পুরো অঙ্কটা করব, করে ইন্টিগ্রেশন করার পরে জেডের মানটা বসায় হিসাব করব। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এবং আমরা একটু আগে একটা টাইপ দেখে আসছি যে সাইনের কস যদি গুণ আকারে থাকে, জোড় বিজোড়, দুইটা বিজোড় হইলে কী করতে হয়, যে ছোটোটাকে ভাঙতে হয়, একটা জোড় একটা বিজোড় হইলে হচ্ছে যে বিজোড়টাকে ভাঙতে হয়, দুইটা জোড় হইলে আসলে কী করতে হয়। তো দুইটা জোড়ের অঙ্কগুলো নর্মালি আপনাদের সিলেবাসের বাইরে, কারণ অনেক বড় হয় অঙ্কগুলো, তো ওই অঙ্কগুলো করার জন্য আসলে এই অয়েলার্স ইকুয়েশন দিয়ে কাজ করতে হয়। তো আপনারা ইন ফিউচারে এগুলো দেখবেন যে দুইটা জোড় থাকলে কী করতে হয়। তো তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা শিখে রাখলে আমাদের উপকার হচ্ছে যে আমাদের মানে একটা এক্সট্রা জিনিস শেখা হইলো, প্লাস অনেক সময় দেখা যাচ্ছে এমসিকিউতে আসলে তখন এগুলো আমরা এক লাইনে করে দিতে পারতেছি। এই জন্য এগুলো আসলে খুব মনোযোগ দিয়ে শেখা দরকার।